ক্ষমা করবেন রানীমা, আমরা শুধুমাত্র মহারাজের দেহকেই পেয়েছি, কিন্তু রাজকুমারের দেহকে এখন পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর আমরা খুব ভালো করেই বুঝতে পারছি মহারাজ যেহেতু এভাবে মৃত্যুবরণ করেছেন, সেহেতু রাজকুমারেরও বেঁচে থাকার আর কোনো আশা নেই। রাজকুমারও হয়তো আর বেঁচে নেই। না না, এটা কিছুতেই হতে পারে না। আমার রাজকুমারের কিচ্ছু হবে না। আর আমার মহারাজ আমার সাথে কথাও বলবেন। উনি কোনোভাবে আমাকে একা ছেড়ে এভাবে চলে যেতে পারেন না। ফুলকুমারী, ফুলকুমারী, কি হলো কি? তুমি কেন তখন থেকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছো? কেন কোনো কথা বলছো না? আমার রাজকুমারও নাকি ফিরবে না, ওরা সেটা বলছে। তুমি বলো যে আমার রাজকুমার ফিরে আসবে। কি হলো কি? তুমি এভাবে এভাবে চুপ করে থেকো না, কথা বলো, কথা বলো, কথা বলো। এ কথা বলেই রানী অজ্ঞান হয়ে পড়ে যায় আর ফুলকুমারী চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। এ কি, এটা কি হলো? রানীমা, রানীমা কথা বলুন। এ কি, রানীমা তো কোনো কথাই বলছে না। এই শোনো, তোমরা সবাই মিলে তাড়াতাড়ি করে রানীমাকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সকাল হয়ে যায়। ওদিকে ফুলপরি অর্ধপরি অবস্থায় রাজকুমার প্রতাপের সামনে দাঁড়িয়ে আছে, আর রাজকুমার প্রতাপ ফুলপরির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কতটা বছর সে ফুলপরিকে দেখেনি। রাজকুমার, আপনি এসেছেন। আমি সত্যি কখনো ভাবতে পারিনি যে আপনি আমার কাছে আসবেন, এই পরি রাজ্য পর্যন্ত পৌঁছে যাবেন। ফুলপুরি, আমি যে তোমাকে ভালোবাসি, আর তাই তো তোমার কাছে আমার আসতেই হতো। আপনি যদি আমাকে ভালোবেসেই থাকেন, তাহলে কেন আমার সাথে তখন এমনটা করেছিলেন? আমাকে কেন বাধ্য হয়ে পরিরাজ্যে ফিরে আসতে হলো? ফুলপুরি, এসব আমার দোষ ছিল, কারণ আমি তখন আমার ভালোবাসাকে বুঝে উঠতে পারিনি। আর যখন আমি আমার ভালোবাসাকে বুঝে উঠতে পেরেছি, তোমাকে আমার ভালোবাসার কথা জানাতে গিয়েছি, তার আগেই তুমি পরিরাজ্যে ফিরে এসেছো। আমাকে ভুল বুঝেছিলে, কিন্তু আমি আমার ভালোবাসাকে হেরে যেতে দেইনি ফুলপুরি। আর তাই তো আমি তোমার কাছে এই পরিরাজ্য পর্যন্ত ছুটে এসেছি। তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব ফুলপুরি। তুমি আমার সাথে আমার রাজ্যে ফিরে যাবে না? হয়তো আরো কিছুক্ষণ আগে আসলে আমি আপনার সাথে আপনার রাজ্যে ফিরে যেতে পারতাম, কিন্তু এখন যার সেই সুযোগটা নেই। কারণ কারণ এখন আমি না মানুষ, না পরি। এখন যে আমি পরি রাজ্যেও থাকতে পারবো না, আর আপনার সাথে মানব জগতেও ফিরে যেতে পারবো না। আমি খুব ভালো করেই জানি আমার জীবনটা যে অভিশপ্ত হয়ে গেল রাজকুমার প্রতাপ। আমার জন্য তোমার জীবনটা অভিশপ্ত হয়ে গেল। আমি তোমাকে ভালোবেসে আমার কাছে ফিরে নিয়ে যেতে এসে তোমায় এত বড় ক্ষতি করে দিলাম। সত্যি, এখন তো আমার মনে হচ্ছে আমি আরো অনেক বেশি অপরাধী। আমাকে ক্ষমা করে দাও ফুলপরি, আমাকে ক্ষমা করে দাও। এখন আর ক্ষমা চেয়ে কি হবে রাজকুমার প্রতাপ? যা হবার তো হয়ে গেছে। তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আপনি আমাকে ভালোবাসেন। আমার কাছে এইটুকু যে অনেক অনেক বড় পাওয়া। আর তাই আমি আমার ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে অর্জন করতে পেরেছি। এর থেকে বেশি আর কিচ্ছু চাই না আমি। না না ফুলপরি, যাই হোক না কেন, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি জানি কোনো সমস্যা যদি হয় তার সমাধানও থাকে, আর তোমাকে অর্ধ পরিরূপ আর অর্ধ মানব রূপ থেকেও বের করে আনার একটা না একটা সমাধান ঠিকই আছে। আমি এক্ষুনি পরিরানীর সাথে কথা বলবো। আমার মনে হয় পরিরানী এর ঠিক একটা ব্যবস্থা করবেই। ওদিকে রাজপ্রাসাদের এমন দুর্দিনে মন্ত্রী মশাই তো ভীষণ খুশি। আমার যে কি খুশি লাগছে আজ, খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। হ্যাঁ, এমন খুশি এর আগে কোনোদিনও লাগেনি। আর এই মুহূর্তে উর্মিমালা আমার পাশে নেই। আমার উর্মিমালা যদি এখানে থাকতো তাহলে ও সব কিছু দেখে আরো অনেক বেশি খুশি হতো, কিন্তু দুঃখ পেত। কারণ আমার উর্মি মানে রাজকুমারকে তো ভালোবাসতো। রাজকুমারের ক্ষতি হলে তো সে কষ্ট পেতই। কিন্তু যাই হোক, এখন আর বিমলাকে খবর দেওয়া যাবে না। আর আমি তো খুশি হয়েছি
রাজকুমার এবং মহারাজ দুজনে এই পৃথিবী থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে। হ্যাঁ, এখন আমার সামনের পথ পুরোপুরি ফাঁকা, আর কোনো বাধা নেই। আর রাজকুমার চন্দ্রকুমার এবং মহারাজের শোকে তো রানীমা অসুস্থ হয়ে পড়েছেন। আর ওই ফুলকুমারী, সে তো একেবারে নিশ্চুপ হয়ে গেছে, কারোর সাথে নাকি কোনো কথা বলছে না। সে যে ঘরে দৌড় দিয়েছে, হ্যাঁ, এখন পর্যন্ত নাকি সে ঘর থেকে বের হয়নি। যাই হোক, ওদের দুজনকে আমি আর শত্রুই মনে করছি না, কারণ ওরা তো সত্যিই শোকাহত। আর এই সুযোগে আমি আমি কাঙ্ক্ষিত রাজ সিংহাসনকে দখল করে নেব। এই রাজ্য তো হবে আমার। ওদিকে রানীকে সেবা যত্ন করতে থাকে দাসী। আর বেশ কিছুটা সময় পর রানীমার জ্ঞান ফিরে আসে। রানীমা, রানীমা, আপনার জ্ঞান ফিরে এসেছে। যাক, ভালো হয়েছে। আপনাকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় ছিলাম। রানীমা, রাজবৈদ্য আপনার চিকিৎসা করে গিয়েছেন, আর তিনি যা যা ওষুধ দিয়েছেন সেটা খাওয়ানোতে আপনার শরীরটা এখন সুস্থ হয়েছে। সত্যি সত্যি আমার রাজকুমার মহারাজ আমাকে ছেড়ে এভাবে চলে গেল। আমি আমি কি নিয়ে থাকবো, কি করে বাঁচবো ওদের ছাড়া? বলতে পারো দাসী? রানীমা, ছোট মুখে একখানা বড় কথা বলি। আপনি তো এই বিশাল রাজ্যের রানীমা, আর মহারাজের অবর্তমানে এই রাজ্যের দায়িত্ব সবকিছু আপনার ওপরে। আর আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে হবে? আর তাছাড়া যুবরানীর অবস্থা তো কিছু বলার মতো নেই। সেই যে কাল রাতে ঘরে দৌড় দিয়েছে, তার এখন পর্যন্ত আর ঘরের দৌড় খোলেনি। আমরা সকাল থেকে অনেক ডাকাডাকি করেছি, কিন্তু সে ভেতরে কি অবস্থায় আছে সেটাও জানা সম্ভব হয়নি, কারণ সে কোনোভাবেই সাড়া দেয়নি। এখন আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে যুবরানীর কি অবস্থা হবে? যুবরানী তো অনেক কম বয়সী একটা মেয়ে, তার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? কি বলছো কি? যুবরানী কাল রাত থেকে ঘরে দৌড় দিয়েছে, এখনো দৌড় খোলেনি, আর কারোর সাথে যোগাযোগও করেনি? তার মানে হয়তো সে আমার রাজকুমারকে হারানোটা মেনে নিতে পারছে না। আমার রাজকুমার ফুলকুমারীকে ভীষণ ভালোবাসতো। ফুলকুমারী যদি ভালো থাকতো তাহলে আমার রাজকুমার ভালো থাকতো, আর ফুলকুমারী যদি কষ্ট পেত তাহলে আমার রাজকুমারও কষ্ট পেত। আমার রাজকুমার কোনোভাবে ফুলকুমারীর কোনো কষ্ট হতে দিত না। আমিও কোনোভাবে ফুলকুমারীকে কষ্ট পেতে দেব না, কারণ ও কষ্ট পেলে আমার রাজকুমার কষ্ট পাবে। না না না, ওকে স্বাভাবিক অবস্থায় আমাকেই ফিরিয়ে আনতে হবে, যেন আমার রাজকুমার ভালো থাকে। কে বলেছেন? আর আপনারা দুজন যদি শক্ত না হন তাহলে এই রাজ্যকে কে সামলাবে বলুন তো? তাছাড়া রাজ্যে তো শত্রুদের আর অভাব নেই, তারা তো সবাই চাইবে এই রাজপ্রাসাদে রাজ্য এবং সিংহাসন দখল করতে, তাই না? আপনারা কিছুতেই সেই সুযোগ কাউকে দেবেন না। রানীমা, নিজেরা শক্ত হন, নিজেদের রাজ্যের হাল ধরুন। হ্যাঁ দাসী, তুই ঠিকই বলেছিস। ওই রাজ সিংহাসন আমার মহারাজের, আমার রাজকুমারের। আমি সেই সিংহাসনে অন্য কাউকে বসতে দেব না। আমি সব কিছু আগলে রাখবো। আমার মহারাজ রাজকুমারের জিনিস আমি কাউকে স্পর্শ করতে দেব না। আর এভাবে আমি শুয়ে থাকবো না, আমাকে যে শক্ত হতে হবে। আর এক্ষুনি ফুলকুমারীর কাছে যেতে হবে। ফুলকুমারীকেও বোঝাতে হবে যেন নিজেকে শক্ত করে নেয়। আর যেটা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, আর কখনো তো কোনোদিনও সেটা আমরা শুধরে উঠতে পারবো না। আর কখনো তো কোনোদিনও মহারাজ বা রাজকুমারকে ফিরে পাবো না। তাই এই পরিস্থিতি আমাদেরকে সামলে নিতে হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।